প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ছিল না পর্যাপ্ত অগ্নিসুরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রীয় সংস্থাগুলোকেই পদে পদে ভেঙেছে আইন। অনেক নথি উদ্ধার সম্ভব বলছেন সাবেক সচিব। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু আইনে নথি সৃজন করা যাবে। কেপিআই স্থাপনায় মধ্যরাতে আগুন লাগা নিয়ে নানা প্রশ্ন। নতুন গেট করার সময় আমলে নেওয়া হয়নি নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত পরামর্শ। গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। এই ছাউনিটা যে টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। চাঁদপুরে জাহাজের 7 জনকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নানা দাবি। এবারও ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক, কয়েকটি কলেজে বিক্ষোভ প্রতিবাদ। টাকার জোরে অছাত্র বিবাহিতদের পদ দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক। রেলওয়ে যেন অনিয়ম দুর্নীতির আখড়া। 9 বছর ধরে অচল 20 সেট ডেমু ট্রেনে গচ্চা গেছে 650 কোটি টাকা। দায় নিতে নারাজ কর্তৃপক্ষ। মাধ্যমে এগুলি কেনাকাটা করছে। 650 কোটি টাকার জিনিস কি আর এইভাবে অল্প দিনে শেষ হয়ে যায়? এত টাকা ব্যয় করে আপনি একটা ট্রেন কিনবে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা যাচাই করে কিনা উচিত ছিল। শীত জেঁকে বসেছে সুনামগঞ্জে। বিপর্যস্ত হাওরের মানুষের জনজীবন। ছেঁড়া কাঁথার নিচে কোনো মতে কাটছে শীতের রাত। অন্যান্য ঠান্ডার মধ্যে আরো ঠান্ডাটা খুব একটু বেশি আর কি। অতিরিক্ত ঠান্ডা, কোনো একটা কম্বল নাই। ঠান্ডার কারণে অনেক সময় আমরা আবহাওয়া যাই যাই না, বাড়ি থাকতে হয়। চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ। দেশটির রাজনৈতিক অর্থনৈতিক পট পরিবর্তনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল না অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ছিল না স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জামও। মূল ফটক দিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকেও। এসব তৈরির দায়িত্ব যাদের ছিল, সেই রাষ্ট্রীয় সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সচিবালয়, জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক এক মহাপরিচালক। আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ অনেক নথিও। এখনও পুরোপুরি ডিজিটাল না হওয়ায় কিছু ক্ষতি হলেও সাবেক এক সচিব মনে করেন অনেক নথি তৈরি করা সম্ভব। জানান প্রকল্প বা ঠিকাদারদের থেকে দ্রুত সময়ের মধ্যে নথিগুলো সংগ্রহ করে এমনটা করা সম্ভব। সহকর্মী শাকিল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে বাইরে মিলিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করেন 100-র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া 7 নম্বর ভবনে আছে 3টি গেট, প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারেন না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র। ক্যান্টিন বা খাবারের দোকানে যারা কাজ করেন তাদেরও পাস নিতে হয়। সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিতে হয় অ্যাক্রেডিটেশন কার্ড। এমনকি দর্শনার্থীদেরও পাস নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে। প্রতি তলায় করিডোরে আছে সিসিটিভি, আছে ভবনের বাইরেও। সচিবালয়ের চারপাশে আছে উঁচু দেয়াল, দেয়ালের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাক্ষণ টহল দেন। এখানে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। সচিবালয়ের ভবনগুলো বেশ পুরনো, বৈদ্যুতিক সংযোগও অরক্ষিত। ভবনগুলোতে বৈদ্যুতিক সংযোগের তার অনেক জায়গাতেই ঝুলে থাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচিবালয় সুরক্ষায় নানা পরামর্শ দেয়া হলেও তা মানেনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই। যেহেতু এটা কেপিআই, এই নিরাপত্তা ব্যবস্থা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের আগুন তো নিভাতে হবে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকতে হবে।
সেই প্রিপেয়ারনেসটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে আসলে। পরে কিন্তু তারা কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে, যার জন্য কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। ফায়ার ফাইটিংয়ের জন্য গাড়িগুলো আসবে সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা, পিডব্লিউডি কাজ করে, তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নিরাপত্তা দেখে, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে বেছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো। বুধবারের আগুনে পুড়েছে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি তলা। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবস্থিত। আগুনে পুড়েছে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এখন প্রশ্ন উঠেছে, আগুনে পুড়লেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কোথায় ডিজিটাল ব্যবস্থা? কাগজের নথি একেবারে পুরোপুরি ডিজিটাইজ ফর্মে কবে যাবে, এটার জন্য হয়তো আরও অনেক সময় লাগবে। নথি আবার সৃজন করা যাবে। প্রথমত হচ্ছে যে কিছু জিনিস তো পাওয়া যাবে না, যেমন নোটশিটের মধ্যে কার কি মন্তব্য ছিল, কথা ছিল। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটিও হয়, কিন্তু আলোর মুখ দেখে না সেগুলো, বাস্তবায়িত হয় না পরামর্শ। এরকমই হয়ে এসেছে এতকাল। এবার কি হবে ব্যতিক্রম? নাশকতা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সুরক্ষা ঘাটতি, যা এতদিনেও কারো নজরে পড়েনি। আধুনিক সুরক্ষার ঘাটতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা যায়নি, যার ফলে বেশ কয়েক ঘন্টা ধরে পুড়েছে সচিবালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। বৈঠকে এ ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবেন। সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। এ নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবনে এই সভার শুরুতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টাও অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেন। উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সাথে থাকবেন সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। অগ্নিকাণ্ডে ক্ষতির একটি চিত্র তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, মন্ত্রণালয়ের কাজ চলমান রাখতে কার্যালয়গুলোকে রিলোকেট করা হবে। 5টি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে। মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কোন সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। রাতে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা কি রকম ছিল তা নিয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে টুকের সংখ্যা প্রায় 560 সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামূলে সংগ্রহ করা হয়েছে। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে, তাই কাউকে ছাড় দেয়া বা দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ের মতো কেপিআই স্থাপনায় কিভাবে লাগলো আগুন? নেভাতেও লেগে গেল 10 ঘন্টা। প্রশ্ন উঠেছে, ঠিক কেন? অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না সচিবালয়ে, পানি আনতে হয়েছে বাইরে থেকে। নতুন গেট করার সময় নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও তা আমলে নেননি তখনকার কর্তারা।
সচিবালয়ে আগুন নিয়ে ধূম্রজাল রয়েছেই। নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন কেপিআই ভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে কেপিআই কি, কেন সচিবালয়কে কেপিআই ভুক্ত এলাকা বলা হচ্ছে। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে। কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না, এখানে দায় অনেকের। ফায়ার সার্ভিস তো অবশ্যই নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে, এমনকি সেনাবাহিনী আর্ম ফোর্সেস দেরকেও কেপিআই এর লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অল্টারনেটিভ প্ল্যান থাকে। সার্বিকভাবে এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না, সবগুলো ডিপার্টমেন্টই এর জবাবদিহিতাতে নিয়ে আসতে হবে। ব্রিগেডিয়ার নাইমের মতে যে কোনো দুর্ঘটনায় দমকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অন্যদের। সচিবালয়ে যা করা হয়নি, তাই ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। রাসেল শেখ, যমুনা নিউজ। ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়া ট্রাকের চালক বেলাল হোসেন ওরফে সুমনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এদিকে রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নয়নকে। রাত 11:15টায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠে জানাজা শেষে বড় চাচির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে নয়নের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাকে এক নজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরাও। এ সময় নয়নকে গার্ড অফ অনার দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিবার জানায়, কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন। বিয়ে হয়েছে বোন সীমা আক্তারের। উপার্জন শুরু করতেই সবকিছু যেন শেষ হয়ে গেছে। পরিবারের উপর আছে ঋণের বোঝা। এলাকাবাসীর দাবি, অগ্নি নির্বাপন কাজের সময় রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। বাবা আমি আমার খেয়াল নেই, বাপ আমি একবার আব্বা করি, আমার পয়সা ঠান্ডা হয়। এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এতে গত রাত 12টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। শ্রমিকরা বলছেন, চাঁদপুরে মেঘনা নদীর মাঝের চর এলাকায় লাইটার জাহাজে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া তাদের অভিযোগ, সকল নৌপথের সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি কর্মসূচি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। কাদের পলাশ, একটু জানাবেন শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, তারা মূলত কি বলছেন, আর এই কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে সেটাও জানতে চাই। রাজা, প্রথমত বলে রাখি যে কিন্তু লঞ্চ খাতে পড়েনি, কারণ হচ্ছে যাত্রীদের সুবিধার্থে, যাত্রী ভোগান্তি লাঘবে তারা কিন্তু লঞ্চের কর্মচারী যারা আছেন তাদের নির্দেশনা বা এই কর্মসূচির আওতার বাইরে রেখেছে। তারা মূলত হচ্ছে লাইটার
আছে সেসব জাহাজের কর্মচারী বা শ্রমিকরা হচ্ছে এই কর্মসূচি পালন করছে। আর চাঁদপুরের মাঝের চরে যে ঘটনা ঘটেছে 7 জনকে হত্যাকাণ্ডের যে ঘটনা, এর পরদিনই কিন্তু শ্রমিক ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে তারা দাবি করেছিল যে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 26 তারিখের মধ্যে যদি এর সাথে সম্পৃক্ত আসামি বা সম্পৃক্তদের গ্রেফতার এবং তাদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং এছাড়া আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা কর্মসূচি সেদিনই করেছিল 24 তারিখ। তো আজকে এসে রাত 12টার পর থেকে কিন্তু তাদের এই কর্মসূচি। এখন আমরা দেখছি যে চাঁদপুরের মেঘনা নদীতে বিভিন্ন জায়গাতে ঠিক 12টার পরেই যেখানে যেই জাহাজগুলো অবস্থান করছিল সেখানেই নোঙর করা আছে। তো আমরা এই নৌযান ফেডারেশন শ্রমিক নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে একজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, আকাশ মণ্ডল নামে যাকে আটক করা হয়েছে, আসলে শুধু সেই এর সাথে সম্পৃক্ত এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। কারণ হচ্ছে এত বড় একটা ঘটনা, 7 জনকে হত্যাকাণ্ড হত্যা করার মতো সেই ধরনের সাপোর্ট সে আসলে পেয়েছে কিভাবে? নিশ্চয়ই তাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে অথবা অন্য কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার দাবি কিন্তু জানিয়েছে শ্রমিক নেতারা। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবারও বিতর্ক উঠেছে ছাত্র দলের কমিটি নিয়ে। অভিযোগ আগের মতোই, বলা হচ্ছে টাকার বিনিময়ে অছাত্র বিবাহিতদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের। এমন অভিযোগে ঢাকার ঘোষিত 11 ইউনিটের পদবঞ্চিতরা লাগাতার বিক্ষোভও করেছেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আমার বাবা পুলিশের চাকরি করে, আমি যখন অ্যারেস্ট হয়েছি আমার বাবা নিজে প্রিজন ভ্যান চালায় আমাকে কেরানীগঞ্জে রাইখে আসছে। আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার চোখের দিকে তাকাইছি, আমার বাবা আমার দিকে তাকায় না, চোখ মুছে। আমার বাবা আজও আমার সাথে কথা বলে না। আমার কি অন্যায় ছিল? তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন। গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে এবার বাদ পড়লেন। আমি 2 বার জেল খেটেছি। আমি 53-10-21 আসামি। কমিটিতে নাম নেই এমন সংখ্যা হাত কম নয়। ক্ষুব্ধরা তাই রাস্তায় নামছেন, বিক্ষোভ করছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। তাদের অভিযোগ, শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব। ম্যাক্সিমাম ছাত্রলীগের সাথে লিয়াজু ছিল, তারাই কমিটিতে আসছে। অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে, যারা অছাত্র তাদেরকে দিয়েও এখানে কমিটি করা হয়েছে। আমি রাজনীতির জন্য আজকে 9 বছর আমার বাড়ি ছাড়া। যারা খুব পছন্দের লোক তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায়। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ? পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ। যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল, তাই এই পদটারই বিলুপ্তি চান তারা। ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না। ঘোষিত কমিটির অসঙ্গতি তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতাড়িত, এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের। বলেন, যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে। আশ্বস্ত করেন বাদ পড়াদের মধ্যে সিনিয়ররা যাবেন কেন্দ্রে, বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে। আবেগে পড়ে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে। অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দগুলো তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, দল নিশ্চয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্রদল। তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী, চাঁদপুর সহ অন্তত 10 জেলার ছাত্রদলের কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রেলওয়েতে অনিয়ম দুর্নীতির আরেক জ্বলন্ত উদাহরণ 20 সেট ডেমো ট্রেন। আমদানির পর বছর 2 চললেও গেল 9 বছর ধরে সব অচল পড়ে আছে। গচ্চা গেছে 650 কোটি টাকা। রেলের কেউ এর দায় নিতে নারাজ। লুটপাটের জন্যই শীতপ্রধান দেশের ডেমো ট্রেন দেশে আনা হয়েছিল বলছেন বিশ্লেষকরা।
অনেক ঢাকঢোল পিটিয়ে 2013 সালে চালু হয় 650 কোটি টাকায় কেনা 20 সেট ডেমো ট্রেন। বলা হয়েছিল 25 থেকে 30 বছর পর্যন্ত সেবা দেবে, কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় বিকল হয়ে এসব ট্রেনগুলোর অর্ধেক পড়ে আছে পাহাড়তলী ওয়ার্কশপ ও বাকি অর্ধেক কমলাপুর সহ বিভিন্ন স্থানে। এক একটির ভেতরের অবস্থা যেন ধ্বংসস্তূপ, কিন্তু স্বপ্নের ডেমো ট্রেনের এই হাল কেন? অভিযোগ রয়েছে ডেমো ট্রেনের অনুমোদন, দরপত্র, কেনাকাটা সহ প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে এগুলি কেনাকাটা করছে, এদের সঠিক মেনটেন্যান্স ছিল না। তদন্ত হয়েছে, রিপোর্টও আসছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 650 কোটি টাকার জিনিস কি আর এইভাবে অল্প দিনে শেষ হয়ে যায়? তাহলে এটা তো অবশ্যই এটা লস প্রজেক্ট হিসাবে গণ্য হচ্ছে। এত বিপুল অর্থ ব্যয়ে ডেমো ট্রেন না কিনে কয়টি আন্তনগর ট্রেন ও লোকোমেটিভ পাওয়া যেত? এবার সেই হিসাব করা যাক। একটি চাইনিজ এসি কোচের দাম 5 কোটি হলে 16টি কোচের এমন 5টি আন্তনগর ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটে নামানো যেত। এছাড়া 3000 সিরিজের 40 কোটি টাকায় কেনা 6টি কোরিয়ান ইঞ্জিন বা লোকোমেটিভ কেনা যেত। কিন্তু জনস্বার্থ বিবেচনা না করে সমীক্ষা ছাড়াই অর্থ অপচয়ে ক্ষুব্ধ যাত্রীরা। হাজার হাজার কোটি টাকা লস, এই যে পাবলিকের টাকা লস, এগুলো এত নষ্ট হয়েছে, সেগুলো চলাচল করে না, টোটালি বদ্ধ। যারা পরিচালনা করার কথা ছিল আমার মনে হয় তাদের থেকে কোনো গাফিলতি ছিল, কারণ যে টাকাটা ব্যয় করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের জনগণের টাকা। এত টাকা ব্যয় করে আপনি একটা ট্রেন কিনবে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা যাচাই করে কিনা উচিত ছিল। বিশেষজ্ঞরা বলছেন এসব ট্রেন শীত প্রধান দেশের জন্য উপযুক্ত। বাংলাদেশে আনার নেপথ্যেও রয়েছে দুর্নীতি। ভরি লুটের উদ্দেশ্যে রেলওয়ের এই কর্তা ব্যক্তিরা সেগুলো আমদানি করা হয়েছিল। তাদের দুটি কাজ হয়েছে, এটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বিপুল পরিমাণে আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়েছিল, আর এটি হচ্ছে তাদের বিদেশ ভ্রমণের একটা অংশের সুযোগ হয়েছিল। চলাচলের অনুপযোগী এসব ডেমো ট্রেন মেরামতেও নেই কোনো উদ্যোগ। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তো এখনো এটা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই যে এটাকে মেরামত করা হবে কিনা। উদ্দেশ্য ছিল যাত্রীদের ভোগান্তি ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করা, কিন্তু 3 থেকে 7 বছরের মধ্যে অত্যাধুনিক এসব ডেমো ট্রেনগুলো অকেজো হয়ে পড়ে। প্রশ্ন হলো, নতুন যুগের এসব ট্রেনগুলোর এমন বেহাল অবস্থা কেন? এর দায় কি রেল কর্তৃপক্ষ এড়াতে পারবে? মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পরিবার, সমাজ, দেশ সবার কাছে অবহেলিত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরা, কিন্তু কটু কথা বা অবজ্ঞা এড়িয়ে সফল হওয়ার অদম্য চেষ্টা আভা মুস্কান তিথির। হাতে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ। প্রশিক্ষণের পর মাত্র 2টি সেলাই মেশিন দিয়ে যাত্রা শুরু। বর্তমানে অনলাইন আর দোকানে বিক্রি করেন হস্তশিল্প সামগ্রী। স্বপ্ন নিজ হাতে গড়া প্রতিষ্ঠান কাজে দেবেন হিজড়াদের। তারা নিজ মেধা আর যোগ্যতায় প্রতিষ্ঠিত হবে সমাজে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। জীবন যুদ্ধে জয়ী হতে প্রতি মুহূর্তে লড়াই। নিয়েছেন বুটিক্স আর সেলাই প্রশিক্ষণ, তৈরি করছেন হস্তশিল্প সামগ্রী। বলছি উদ্যোক্তা আভা মুস্কান তিথির কথা। চন্দ্রলতা নামে একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন ব্যবসা। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই বিক্রি করছেন হাতে তৈরি শাড়ি, গয়না, ব্যাগ। বর্তমানে বেশ ভালোই ব্যবসার অবস্থা। হাতের কাজ করতে অনেক ভাল লাগে, আমার উল ভাল লাগে, আমার কুশি কাটা করতে ভাল লাগে, আমার নিজের মতো করে জামা বানাতে ভালো লাগে। এই যে এই গয়নাগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা। এই জুট কাপড় আমি বস্তা ধরে কিনে নিয়ে আসি, কিনে আনি, সেখান থেকে কাপড় আমি বেছে তারপর হচ্ছে আমি এটা করি। এখানে এই কারণেই করি, আমি কাপড় কিনতে পারি, কিন্তু ওই যে কাপড়টা ফেলে দিচ্ছে ওই কাপড়টা কিন্তু নষ্টই হয়ে যাবে। কিন্তু সে নষ্ট হয়ে গেলে কি হবে? কোনো লাভ হচ্ছে না। সে কাপড়টা আমি কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে আমার রিসাইকেল প্রোডাক্ট। হিজড়া হওয়ায় পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় পেয়েছেন অবহেলা। শুরুতে কেউ সাহায্য না করলেও আজ তিনি স্বাবলম্বী। পাশে ছিল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ব্যবসার পুঁজি আর প্রশিক্ষণের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। বন্ধু আমাকে এককালীন ৭৫,০০০ টাকা দিয়েছেন, যেটা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনেছি এবং আমার যাবতীয় যে জিনিসপত্রগুলো ছিল টুকিটাকি করে আমি কিনেছিলাম, এবং সেখান থেকে আজ আমার 2টা সেলাই মেশিন, আমার ওয়ারড্রপ 2টা, তারপর হচ্ছে আমার 2টা ওয়ারড্রপ ভরা প্রোডাক্ট,
আর এটা হচ্ছে অনেকটা বলা যায় বন্ধুর একটা অবদান। নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিবেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বড় একটি অংশকে। স্বপ্ন দেখেন মেধা ও যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবেন তারাও। জানি না আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করবেন কিনা। আমার খুবই স্বপ্ন যে আমার একটা শপ হবে, আর যেই শপে শুধু আমার পিছিয়ে রাখা যে বোনেরা আছে আমি তাদের নিয়ে কাজ করতে পারবো। খুবই দুঃখিত, আমি আবেগ এই কারণেই চলে আসে কারণ সমাজ এত বছর পরে এসেও সমাজ মানুষ হিসেবে এখনো স্বীকৃতি দিতে পারলো না। এখনো হিজড়া নিয়ে শিক্ষিত সমাজের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বরাবরই মর্মাহত করে সফলেই উদ্যোক্তাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 6 মাস ধরে খুলনা মেডিকেলের হিমঘরে পড়ে আছে সুরাজ সিং নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলের প্রিজন সেলে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরাজ। এরপর থেকেই মরদেহ সেই হিমঘরেই পড়ে আছে। তবে মরদেহ হস্তান্তরের ব্যাপারে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 5 মাসের বেশি সময় ধরে খুলনা মেডিকেলের হিমঘরে পড়ে আছে নিথর এই দেহ। পুলিশের খাতায় বেওয়ারিশ না হলেও মরদেহের খোঁজ নেয়নি কেউ। অনুপ্রবেশের একটি মামলায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 2016 সালের 25 মার্চ ধরা পড়েন ভারতের কোচবিহার রাজ্যের বাসিন্দা সুরাজ সিং। 4 মাস কারাভোগের পর ওই বছরের 9 আগস্ট দণ্ড সমাপ্ত হয় তার। কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের জটিলতায় যশোর কেন্দ্রীয় কারাগারে হেফাজতে ছিলেন ভিনদেশি নাগরিক। চলতি বছরের জুলাইয়ে রোগাক্রান্ত হয়ে খুলনা মেডিকেলের প্রিজন সেলে মারা যান সুরাজ। তখন থেকেই মরদেহ পড়ে আছে এখানে। সুরাজ সিং নামে হচ্ছে গত জুলাইয়ের 4 তারিখে আমাদের এখানে প্রিজন সেলে রাখা হয় এবং উনি CSOM রোগে আক্রান্ত ছিলেন। বেশ বিড়ম্বনায় আছি, কারণ যেহেতু আমাদের এখানে উনি প্রায় 4 থেকে 5 মাসের মতো হয়ে যাচ্ছেন এই আমাদের ফ্রিজে আছেন। লাশ এভাবে থাকলে লাশ নষ্ট হয়ে যাবে, এখন লাশ কেবল পছন্দ হচ্ছে। সংরক্ষণের অভাবে বিকৃত হচ্ছে মৃতদেহ। কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েও মিলছে না সমাধান। আমি খুলনা জেল সুপার যিনি ওনাকে আমি ফোন করছি, ফোনে তার সঙ্গে কথা হয়েছে, বিষয়টা আমি জানাইছি। এটা আমি ফোনে গত সপ্তাহে বলেছি এবং এই সপ্তাহে আমি ডকুমেন্টারি আমি চিঠির মাধ্যমে আমি তাকে ইনফর্ম করতেছি। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এখান থেকে চিকিৎসার জন্য খুলনাতে গিয়েছিলেন, এটা এখনো খুলনার হেফাজতেই আছে এবং এটা খুলনাই করবে। মন্ত্রণালয়কে বলা হয়েছে, মন্ত্রণালয় যাচাই বাছাই করে এটা পাঠিয়েছে। এখন ইন্ডিয়ান হাই কমিশন থেকে বা ইন্ডিয়ান ওই দেশের থেকে যখন রেসপন্স না আসা পর্যন্ত আমরা আসলে এটা ডিসপোজালে যেতে পারছি না। সুরাজ সিং এর বিষয়ে এখনো তার পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শীত জেঁকে বসেছে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওর বেষ্টিত সুনামগঞ্জে। পাহাড় থেকে নেমে আসা বাতাসের তীব্র শীতে বিপর্যস্ত জেলার হাওরের মানুষের জনজীবন। প্রশাসনের পক্ষ থেকেও তোড়জোড় নেই শীতবস্ত্র বিতরণের। ছেঁড়া কাঁথার নিচে কোনো মতে কাটছে শীতের রাত। পৌষের শুরু থেকে পাহাড়ের পাদদেশে হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জে জেঁকে বসতে শুরু করেছে শীত। জবুথবু জনজীবন, বইছে হিমেল হাওয়া। শীতবস্ত্রের অভাবে দুর্দশার শেষ নেই আবুল ফয়েজ ও তার পরিবারের। অতিরিক্ত ঠান্ডা, কোনো একটা কম্বল নাই, দুইটা খেতালে এখানে আমরা চলি। এই কম্বল, একটা কম্বল আর একটা খাতা নিয়ে বাচ্চাদের নিয়ে রাত্র কাটাইতেছি। বাচ্চা কাচ্চা খুব সর্দি লাগে, বাচ্চা কাচ্চার ওষুধ ভরে খাওয়াইতারি না, গরিব মানুষ। বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। তাই শুধু ফয়েজ ও তার পরিবারই নয়, গরম কাপড়ের অভাবে দুর্ভোগে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। অন্যান্য ঠান্ডার মধ্যে হাওড়ের ঠান্ডাটা একটু বেশি আর কি। এটা মানে যে সময় আমরা পানিতে নামিয়ে এই সময় পানিটা খুব বেশি ঠান্ডা লাগে। খেরাও আছে, দেখা যাচ্ছে শরীর দুর্বল, তো হাত পাও একবারে তোমার জয়ে গেছে। রাত্রে যখন ঠান্ডা পড়ে তখন বাচ্চা কাচ্চা লয়ে কিনবে খাতা ফাতা দিয়ে কষ্ট মষ্ট করে থাকি কিনবে কাটাইছি দিন। ঠান্ডা করলে হাতও জানতে হয়ে যায়, মানে তো খাঁজ করে খাওয়া লাগবো। ঠান্ডার কারণে অনেক সময় আমরা আবহাওয়া হতে যাই দেয় না, বাড়িতে থাকতে হয়। সরকারিভাবে পাওয়া 10,000 কম্বল জেলার বিভিন্ন স্থানে বিতরণ শুরু হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
আমরা 10,000 কম্বল পেয়েছি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে, সেখান থেকে 9,000 কম্বল ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলায় উপবরাদ্দ প্রদান করেছে। এছাড়া দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলায় 3 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, ওগুলো দিয়ে কম্বল কেনা হয়েছে, বিতরণ চলতেছে। সময় মতো সবাই উষ্ণতার হাত বাড়ালে শীত থেকে রক্ষা পাবে হাওর পাড়ের মানুষ, আশা এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গেল বুধবার রাতে ডাকাত আসার গুজবে আতঙ্কিত হয়ে পড়েন 2 উপজেলার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য। তবে পরিদর্শনে গিয়ে এই ঘটনার কোনো সত্যতা পাননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলার মানুষের মাঝে ডাকাত আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছেন 2 উপজেলার বাসিন্দারা। ঘটনার সূত্রপাত গেল বুধবার রাতে মধ্য মদনপুরা গ্রামের ভুইয়া বাড়িতে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নিয়াজের বসতঘরের জানালা ও দরজায় ধাক্কাধাক্কি করে একদল দুর্বৃত্ত। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা, কিন্তু এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় পার্শ্ববর্তী দশমিনা উপজেলাতেও। ফোন দিছে যে খাইরুল আমাদের বাড়িতে ডাকাডাকি হইতেছে। পরে আমরা আসছি, আসার পরে দেখতেছি যে সবাই লোকজন এলোমেলো। রাতে দেখি দাও, তারপর হয়েছে আপনার ওই পাইপ সবকিছুতে সব রাতে কেটা ডাকাত কেটা মানুষ বোঝাই যায় না। হাসান সর্দারের ভগ্নিপতি, তাদের বাসায় এর আগে ডাকাতি হয়েছে, তো ওই ডাকাতির পর থেকে আমরা সবাই আতঙ্কের ভিতরে আছি। মসজিদের মাইকে আমরা শুনতে পাই যে ডাকাত ডাকাত এই নিয়ে সবাই চিল্লাফাল্লা করে, এবং আমরা বাসা থেকে বের হয়ে দেখি আসলে এরকমের কিছু না। ঘটনার পর মধ্য মদনপুরা গ্রাম পরিদর্শন করেন পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা, তবে পাওয়া যায়নি ডাকাতের কোনো হদিস। বাউফল থানা পুলিশ, আর্মি ক্যাম্প সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ধরনের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। রিউমারটা আসলে মসজিদের মাইকে প্রচার হওয়ার কারণে সমস্ত উপজেলাব্যাপী এটা ছড়াই পড়ে। সব জায়গায় লোকজন আতঙ্কিত হয়ে মাইকে ঘোষণা দিচ্ছে, লোকজন সব রাস্তায় নেমে গেছে, পুলিশও টহলে আছে। আসলে প্রকৃত কোনো ঘটনা নাই, মানুষজন আতঙ্কিত হয়ে সতর্ক অবস্থায় আছে। ঘটনার বিস্তারিত না জেনে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান সচেতন মহলের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, শীত জুড়ে যে জেঁকে বসেছে, দেশ জুড়ে যে শীত জেঁকে বসেছে সেটি এবার আরও বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। রনি, সকালে শীতের দাপট আপনি কেমন দেখছেন সেটি একটু জানতে চাই, এবং জনজীবনে এই শীতের প্রভাব কতটা? জি রেজা, আপনি কিন্তু জানেন যে দেশের সর্ব উত্তরে যে জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবর শীতের তীব্রতা বেশি থাকে, এবং শীতের তীব্রতার পাশাপাশি কিন্তু এখানে ঘন কুয়াশারও দাপট থাকে। আর পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে কনকনে শীতের কারণে যারা সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা চরমবিপাকে পড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই পঞ্চগড়ের চা শ্রমিকরা তারা কিন্তু দিনভর কাজ শুরু করলে কিন্তু তারা কাজ করতে পারেনি, তারা কিন্তু কাজের জন্য এখানে অপেক্ষা করছেন এবং কনকনে শীতে কাঁপছেন। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যে তথ্যটি জানিয়েছে যে জেলার 5 উপজেলা 43টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করা হয়েছে। তবে আমরা আজকে দেখেছি যে সকালের সাথে সাথে কিন্তু সূর্যের আলো কিছু দেখা মিলেছে, কিন্তু সূর্যের যে উত্তাপ তেমন ছড়াচ্ছে না। কিন্তু আমরা দেখি যে উত্তরে যে হিমালয়, এটি সন্ধ্যার দিকে এই জেলার উপর দিয়ে বয়ে যায়। যখনই কনকনে শীত অনুভূত হয় তখনই কিন্তু এই এলাকার মানুষ চরম বিপাকে পড়ে। এছাড়া কিন্তু আমরা দেখেছি আবহাওয়া অফিস যেটি বলছেন যে বিগত বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা অনেক বেশি এবং তাপমাত্রা দিন দিন হ্রাস পাচ্ছে, এবং উত্তরে হিমালয় যতই বয়ে যাচ্ছে তত কিন্তু এখানে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই এলাকার বিশেষ করে যারা চা শ্রমিক এবং পাথর শ্রমিক তারা কিন্তু অনেকটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে। কারণ আপনি জানেন যে পঞ্চগড়ে যারা চা শ্রমিক এবং পাথর শ্রমিক রয়েছে তারা কিন্তু ভোর এবং সকাল হলেই তারা কাজের সন্ধানে বের হয়। যে মানুষগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো মানুষগুলো কিন্তু এখনও কাজে যোগ দিতে পারেনি শুধু কনকনে শীতের কারণে। এই মানুষগুলো আবেদন করছে এই মুহূর্তে যদি তাদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি আমাদের সাথে যুক্ত হবার জন্য। শারীরিকভাবে সুস্থ হলেও কুড়িগ্রামে টাকা দিলেই মেলে প্রতিবন্ধী ভাতা। অনলাইন আবেদন ছাড়াই ভিন্ন জেলার মানুষও নিতে পারছে এমন সুবিধা। ঘুষের বিনিময়ে একটি চক্র প্রান্তিক মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। অথচ এসব বিষয়ে অভিযোগ দেওয়ার পরও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি প্রশাসন।
জামালপুর দেওয়ানগঞ্জের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মহিরুন খাতুন। ঘরবাড়ি জোতজমি সহ পালের গরু ছাগল রয়েছে সবই, নেই শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, কিন্তু আছেন সরকারি তালিকায়। এরই মধ্যে প্রথম কিস্তি হিসেবে পেয়েছেন 10,272 টাকা। এই গ্রামেই বাস সুবর্ণা খাতুনের। বাড়িতে সেলাই মেশিনের কাজ করে চলছে সংসার। শারীরিকভাবে সুস্থ সবল হওয়ার পরও পেয়েছেন প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধী ভাতাটা পাইছি 10,000 আর 5,000 টাকা আমরা দিছি। একবার পাইছি 10,272 টাকা, আবার পাইছি 2500 টাকা। এলা কিসের টাকা? এসব বলছে যে আমরা জিজ্ঞাসা করছিলাম, তখন বলছে যে সমাজসেবা, পরে শুনলাম যে প্রতিবন্ধী থেকে আসছে। দেওয়ানগঞ্জের প্রায় 4 শতাধিক সুস্থ মানুষ এই প্রতিবন্ধী ভাতার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের অধীনে। এমনকি জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলাতেও ঘুষ নিয়ে শত শত সুস্থ নারী পুরুষকে প্রতিবন্ধী তালিকায় ঢুকিয়েছে একটি মহল। আমার স্বামী প্রতিবন্ধী নিয়ে ভালো গাড়ি চালিয়ে সংসার করে খায়, তাও নাম দিছে, প্রতিবন্ধী নাম দিয়া 5,000 করে টাকা নিচ্ছে। আপনি নাম দিলাম তে 5,000 করে টাকা দিম জাহাজ আলুনের, আর পুরুষের নাম দিছি জাইলার। এই কইয়া 400-500 লোকের নাম নিয়ে টাকা গোনা লিছে। মেনাজউদ্দিন সমাজসেবা অফিসার এবং তানিয়া দুজন আমাদের কাছে এই গ্রাম থেকে টাকা নিয়ে গেছে। এই সিন্ডিকেট চক্রের প্রধান রৌমারী ও রাজীবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজউদ্দিন। সাথে রয়েছে ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি ও ইউনিয়ন সমাজকর্মী তানজিনা আক্তার। জানতে চাই অভিযোগের বিষয়ে কি বলছেন তারা। অফিসের হায়ার অথরিটি মনে করেন যে আছে, তার নাম দেওয়ার ক্ষমতা হয় আমার, আমি ছোট কর্মচারী, আমার তো নাম দেওয়ার ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ ভুল। আমার যদি একটু দুই একটা দেখা তারিখগুলো কাগজগুলো সবই তার কাছে, আমি তো কার কাছে ডাক দেন, সে তো এখন মানে গেছে নিয়ে গেছে। সই জাল করে প্রতিবন্ধী ভাতার অনিয়মের বিষয়ে এর আগেও খবর হয়েছে গণমাধ্যমে। ব্যবস্থা না নিয়ে উল্টো তানিয়াকে দেওয়া হয়েছে পদোন্নতি। কি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা? 3টি অভিযোগপত্র পেয়েছি এবং আমি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি। ওসিদের হয়তো তারা যাবে, যে তদন্ত করবে। রৌমারীতে 2021-22 অর্থ বছরে প্রতিবন্ধীর তালিকায় ছিলেন 2,188 জন। 2024 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 5,000-এ। আর রাজীবপুরে 2021-22 অর্থ বছরে ছিল 1,005 জন। চলতি বছরে সেখানে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন 1,768 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নির্মাণ সামগ্রীর চড়া দামের প্রভাব পড়েছে আবাসন ব্যবসায়। দাম বেড়েছে ফ্ল্যাটের, তাই সাধ্যের সমন্বয় করে পছন্দের ফ্ল্যাট খুঁজছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, ফ্ল্যাটের দাম বেশি, তাই পছন্দ হলেও বুকিং দিতে পারছেন না। নির্মাণ সামগ্রী এবং জমির দাম বেশি হওয়ার কারণেই এমন পরিস্থিতি বলছে ডেভেলপার প্রতিষ্ঠানগুলো। এ কারণে রিহ্যাব মেলায় ফ্ল্যাটের ক্রেতাও তুলনামূলক কম। নান্দনিক ফ্ল্যাট ও প্লটের পাশাপাশি রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছে নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরা। তুলে ধরছেন আধুনিক নির্মাণ সামগ্রী, পরিবেশ বান্ধব এবং হালকা ও অগ্নি প্রতিরোধক টেকসই নির্মাণ সামগ্রীর দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের। তবে এসব পণ্যের বেশিরভাগ ক্রেতাই আবাসন ব্যবসায়ীরা। নির্মাণ সামগ্রীর চড়া দামের প্রভাব পড়েছে ফ্ল্যাট বেচাকেনায়, বেড়েছে ফ্ল্যাটের মূল্য। তাই ক্রেতাদের অভিমত, মেলায় ফ্ল্যাটের দাম তুলনামূলক বেশি। নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে, এটা একটা কারণ, আর একটা হচ্ছে জমির দামটা বাড়ছে। দাম বর্তমানে একটু বেশি মনে হচ্ছে। জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, দাম তো আসলে কোনো একটা দিকে স্পেসিফিকেশন করে বাড়ে নাই, প্রত্যেকটা জিনিস একটা রেশিও অনুযায়ী বাড়ছে। বিক্রেতাদের দাবি, ভবন তৈরির খরচ বেড়েছে, এজন্য রড, সিমেন্ট সহ সব ধরনের নির্মাণ পণ্যের চড়া দামকে ধুসছেন ডেভেলপার প্রতিষ্ঠানগুলো। বলছেন দাম বেশি বলে ফ্ল্যাটের ক্রেতাও কম। নির্মাণ সামগ্রীর দামটা যদি আরও একটু রিজনেবল থাকতো, আমরাও ক্রেতাদেরকে একটু রিজনেবল প্রাইজে এই ফ্ল্যাটগুলো দিতে পারতাম। ডলারের দাম বাড়ায় নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে বলে অভিযোগ করেন নির্মাণ সামগ্রীর বিক্রেতারা। মূল্যবৃদ্ধির সাথে সাথে আমাদের এই ব্রিক্স ম্যাটেরিয়ালস তো ম্যান পাওয়ার দিয়ে আমরা তৈরি করি, এই জন্যই মূলত এগুলোর আমাদের ব্রিক্সের প্রাইসটা একটু বাড়তির দিকে। যে ডলারের ক্রাইসিসের জন্যই এই ডিস্টেন্সটা আমাদের প্রাইজের। অর্থনীতির একটা বড় অংশ ইউএসডি বা ইউএস ডলারের উপর নির্ভরশীল। এটার প্রচণ্ড ওঠানামার কারণে আমরা আসলে দামটাকে ঠিক স্টেবল রাখতে পারছি না। নির্মাণ সামগ্রীর পাশাপাশি জমির উচ্চ মূল্যের জন্য ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে বলে জানান রিহ্যাব নেতারা।
আমাদের এখানে মাঝে মাঝেই কিন্তু নির্মাণ সামগ্রী বেড়ে যায়, বিশেষ করে ইম্পোর্টেড আইটেমগুলো আর কি, যে ডলারের জন্য। এর ফলে কিন্তু আমাদের অনেক অসুবিধা এবং ফ্ল্যাটের দামও বেড়ে যায়। 5 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। গাজায় তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকা জুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা। সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। শুক্রবারও কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় বিমান থেকে হামলা চালানো হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে 50 জনের, যাদের মধ্যে রয়েছেন 5 স্বাস্থ্যকর্মীও। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবনও। এদিকে গাজা সিটিতেও আইডিএফ এর হামলায় নিহত হয়েছে কমপক্ষে 9 জন। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শেখ রেদওয়ান এলাকায় রাতভর অভিযান চালিয়েছে আইডিএফ এর ফাইটার জেট। খান ইউনিস, রাফা সহ পুরো গাজা জুড়েই অব্যাহত ইসরায়েলি বর্বরতা। এদিকে আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাজধানী সানা সহ বেশ কয়েকটি এলাকায় হুতিদের স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। মৃত্যু হয়েছে কমপক্ষে 6 ইয়েমেনি নাগরিকের, আহত হয়েছেন আরও অন্তত 11 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে এসব তথ্য। হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুদেইদা বিদ্যুৎ কেন্দ্র। বিধ্বস্ত হয়েছে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় অঞ্চলের বন্দরনগরী হুদেইদা, সালিফ ও রাস কানাতিব এ অবস্থিত বেশ কয়েকটি হুতি সামরিক অবকাঠামো। ঝরে গেল ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রখ্যাত অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এর কয়েক ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার জন্ম পশ্চিম পাঞ্জাবের গাহো এলাকায়। ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান তিনি। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। 1991 সালে ভারতের রাজনৈতিক পটভূমিতে অভিষেক ঘটে বিচক্ষণ এ নেতার। সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও তাকে নিজের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এছাড়াও ভারতের অর্থ সচিব, রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের প্রথম শিখ ধর্মের প্রধানমন্ত্রী হিসেবে 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 10 বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে একজন নিরহংকার ও সহজ সরল মানুষ হিসেবে পরিচিত মনমোহন সিং। তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও নীরব সমর্থক স্ত্রী গুরুশরণ কৌরের সাথে সংসার করেছেন প্রায় 66 বছর। বাবা হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন 3 কন্যা উপেন্দর সিং, দমন সিং এবং অমৃতা সিংয়ের প্রতি। ভারতের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং। যুক্ত ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, উদার অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি নীতিমালার সাথে। ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক পটপরিবর্তনের একজন প্রধান রূপকার হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে হুমকি দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনল চীন। সম্প্রতি হোয়াইট এম্পায়ার নামের এই ফাইটার জেটের পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়। সর্বাধুনিক প্রযুক্তির এই হাইপারসনিক জেট গোয়েন্দার স্যাটেলাইটেও আঘাত হানতে সক্ষম। প্রচলিত অস্ত্রের বদলে এই ফাইটার জেটে রয়েছে লেজার ওয়েপন সিস্টেম। হঠাৎই চীনের আকাশে দেখা মেলে এই অদ্ভুত দর্শন বিমানের। মুহূর্তেই এই ভিডিও আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, অদ্ভুত দর্শন এই বিমানটি মূলত চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট, যার নাম হোয়াইট এম্পায়ার। সম্প্রতি পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয় এই যুদ্ধ বিমানের। এখনো পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান সম্পর্কে তথ্য গোপন রেখেছে চীন। তবে বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি মূলত হাইপারসনিক ফাইটার জেট। বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে পৌঁছাতে সক্ষম এই যুদ্ধবিমান। যে কোনো ধরনের রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই ফাইটার জেট। স্টিলথ হওয়ার কারণে এড়াতে পারে যে কোনো ক্ষেপণাস্ত্র। এই ফাইটার জেট পরিচালনায় ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। ফলে যুদ্ধবিমানের গঠনও প্রচলিত ফাইটার জেটের থেকে আলাদা।
হোয়াইট এম্পারার ফাইটার জেটে সবচেয়ে বড় চমক রাখা হয়েছে সামরিক সক্ষমতায়। প্রচলিত ক্ষেপণাস্ত্রের বদলে এতে রয়েছে লেজার ওয়েপন এবং মাইক্রোওয়েভ সিস্টেম, যা দিয়ে গোয়েন্দা স্যাটেলাইট এবং ভূপৃষ্ঠে হামলা করা সম্ভব। চীনের বিমান বাহিনীতে কবে নাগাদ ফাইটার জেট সংযুক্ত হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এবার জানাচ্ছি ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ঘরের মাঠে লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে হোমে লিড নিয়েও ফুলহ্যামের কাছে 2-1 গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। একই রাতে উলভসের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে লিড নিয়ে এভারটনের সাথে 1-1 সমতায় মাঠ ছেড়ে সিটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।